নমস্কার, গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক দীনেন্দ্র কুমার রায়ের লেখা গল্প প্রত্যাখ্যান। নটবর দত্তের অনেকগুলি ছেলে মেয়ে শৈশবে নষ্ট হইবার পর একটি মেয়ে হইল দেখিয়া মা বাপ তাহার নাম রাখিয়াছিল হারানি। নটবর জাতিতে গন্ধবণিক, সে অশিক্ষিত মূর্খ লোক, কিন্তু ধর্মভীরু। পদ্মার তীরবর্তী বাউশমারি নামক ক্ষুদ্র পল্লীতে তাহার বাড়ি। পদ্মা পূর্বে বাউশমারি হইতে 5 ক্রোশ দূরে ছিল, কিন্তু উপর্যুপরি কয়েক বৎসরের ভাঙনে পদ্মা বাউশমারি গ্রামের উপকণ্ঠ পর্যন্ত বহু বিস্তার করিয়াছে। বাউশমারির থানাটি যায় যায় হইয়াছে। এখন গ্রামের বাজারে দাঁড়াইয়া বর্ষার তরঙ্গভঙ্গময়ী পদ্মার অশ্রান্ত কলগীত শুনিতে পাওয়া যায়। মেঘ ও রৌদ্রের বিচিত্র লীলা তাহার আতর্তপূর্ণ বিশাল বক্ষে প্রতিফলিত হইতে দেখা যায়। বাউশমারির বাজারের পার্শ্বে সাহাবাবুদের সুবৃহৎ আমবাগানের পরেই পদ্মার পাউড়ি। বাউশমারির বাজারে নটবরের একখানি ক্ষুদ্র মশলার দোকান ছিল। দোকানখানি ক্ষুদ্র হইলেও বৈচিত্র্যপূর্ণ। চারিচালা খোড়ো দোকান। দোকানের 3 দিকে ঝাঁপের বেড়া, সম্মুখে 3খানি ঝাঁপের দুয়ার। ঝাঁপের মাচার উপর ছোট ছোট ডালায় নানা প্রকার বেনে মশলা স্তূপাকারে সজ্জিত। দোকান ঘরের একপাশে বাঁশের আড়ায় কতকগুলি চটের ঝোলা। প্রত্যেক ঝোলার ভিতর এক এক রকম গাছগাছড়া, ফলমূল, কন্দ। কোনোটিতে ক্ষেত পাপড়ি, কোনোটিতে কন্টিকেয়ারি, কোনোটিতে অনন্তমূল, বৃহতি, সোনামুখী, রক্তচন্দন, পিপুল প্রভৃতি বনৌষধি। গ্রাম্য কবিরাজ মহাশয়গণের যে সকল বকালের নিত্য প্রয়োজন, তাহা নটবরের দোকান ভিন্ন বাউশমারির চতুর্পার্শ্বস্থ 20খানি গ্রামের মধ্যে আর কোথাও পাইবার উপায় ছিল না। এতদ্ভিন্ন চাউল, ডাল, তেল, গুড়, লবণ, মরিচ প্রভৃতি হইতে হার্ডওয়ারের কুইনাইন, এডওয়ার্ডের টনিক, কেসি বোসের সিংহমার্কা বিস্কুট, সোডা, নীলবড়ি, কাপড় কাচা সাবান সকল সামগ্রী নটবরের দোকানে পাওয়া যাইত। সে যেন একটি ক্ষুদ্র মিউজিয়াম। নটবর যে সামগ্রী নাই বলিত, তাহা সোনার টাকা দিয়াও সে অঞ্চলে কেহ মিলাইতে পারিত না। সুতরাং বলাই বাহুল্য, গ্রামে নটবরের কারবার বেশ চলিতেছিল। সংসারে পরিবারের মধ্যে স্ত্রী পাতানি, কন্যা হারানি ও গোয়াল কারুনি ফেলানি নাম্নী বিধবা গোপকন্যা। এতদ্ভিন্ন নটবরের দুঃসম্পর্কীয় শ্যালক জটাধারী তাহার গৃহে প্রতিপালিত হইয়া কখনো দোকানে বসিয়া বেচাকেনা করিত, কখনো গরুর বিচালি কাটিত, কখনো নিত্যানন্দ পোদ্দারের দোকানে ইয়ারগণের সহিত তাস খেলিত। এবং যেদিন হাতে কোনো কাজ না থাকিত, সেদিন দোকান ঘরের বাঁশের মাচায় ছাড়পোকাপূর্ণ ছিঁড়া ক্যাঁচকেচের পাটিখানি বিছাইয়া একটি তৈলপক্ক বিবর্ণ ছোট বালিশ মাথায় দিয়া নাক ডাকাইয়া ঘুমাইত। আর তাহার অদূরে একটা দড়ির মোড়ায় বসিয়া 10ম বর্ষিয়া হারানি বিদ্যাসাগরের প্রথম ভাগখানি খুলিয়া বড় গাছ, ছোট পাতা, লাল ফুল প্রভৃতি উচ্চ শ্রেণীর পাঠ মুখস্থ করিত। সে কোনোটা বুঝিতে না পারিলে জটাধারীকে ডাকিত, ও মামা, ঘুমুলে? এটা কি বলে দাও না। জটাধারী বিরক্ত হইয়া বলিত, যা যা, আর নেকা পড়া শিখতে হবে না। পড়বি কোন দোকানদারের ঘরে? তোর ছোট পাতা লাল ফুলে দরকার কি? হারানি নোলক নাড়িয়া গর্জন করিয়া বলিত, যাও মামা, তুমি বড় দুষ্টু। বাবাকে বলে দিয়ে তোমাকে মজা দেখাবো।
কোনো কোনো দিন কেবলমাত্র মৌখিক ভয় প্রদর্শনে সন্তুষ্ট না হইয়া সে জটাধারীর পিঠে চিমটি কাটিত, না হয় খোঁপা হইতে লোহার কাঁটা খুলিয়া লইয়া তাহার কর্ণকুহরে প্রবেশ করাইয়া দিত। আবার কখনো জটাধারী সুখসুপ্তির ব্যাঘাতে জীর্ণ বালিশের উপর হইতে সবেগে মাথা তুলিয়া দাঁড়া তো লক্ষ্মী ছাড়া মেয়ে বলিয়া বীরদর্প প্রকাশ করিবা মাত্র হারানি খিলখিল করিয়া হাসিতে হাসিতে দোকান হইতে পলায়ন করিত। হারানির 10ম বৎসর এই রূপে অতিবাহিত হইল। হারানির সমবয়স্কা সহচরীগণের প্রায় সকলেরই বিবাহ হইয়া গিয়াছিল। তাহাদের মধ্যে ব্রাহ্মণ কায়স্থাদি ভদ্রলোকের কন্যা একজনও ছিল না। কেহ গোপকন্যা, কেহ মুদির মেয়ে, কেহ বা স্বর্ণকার দুহিতা। তাহাদের কাহারও 7, কাহারও 8, কাহারও বা 9 বৎসরে বিবাহ হইয়াছিল। বাউশমারি চাষি প্রধান গ্রাম, শিক্ষিত লোক সেখানে নাই। হারানির বয়স 10 বৎসর অতীত হইয়া গিয়াছে। এত বড় গেছো মেয়ের এখনো বিবাহ হয় নাই বলিয়া হারানির মা পাতানির প্রতিবেশীগণ বিষম উৎকণ্ঠিত হইয়া উঠিয়াছিল। দুশ্চিন্তায় তাহাদের মুখে অন্ন রুচিত না, এবং এত বড় ধীরে মেয়ে অবিবাহিত অবস্থায় ঘরে রাখিয়া পাতানি ও তাহার স্বামী নটবর কোন আক্কেলে নিদ্রা যায় ইহা স্থির করিতে না পারিয়া দুশ্চিন্তায় তাহারা দিন দিন কাহিল হইতে লাগিল। কিন্তু সেজন্য নটবরের সুনিদ্রার ব্যাঘাত ঘটিত না। তবে প্রতিবাসীদের টিটকারিতে বিব্রত হইয়া পাতানি একদিন কড়া কথা শুনাইয়া দিত। নটবর বলিত, আহা, তুমি যে মেয়ের বিয়ে বিয়ে করে আমাকে বাড়ি ছাড়া করবার জোগাড় করে তুললে, আমার 5 নয় 7 নয়, ওই একটি মেয়ে, ওকে আমি চোখের আড়াল করতে পারিনি। বিয়ে দিলেই তো ওকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে, ওকে ছেড়ে আমি কি করে থাকবো? আরো 1-8 বছর যাক না, এত তাড়াতাড়ি কি? পাতানি তাহার স্বামীকে প্রায়ই মধ্যে মধ্যে বিরক্ত করিত। শেষে একদিন বলিল, হারানির জন্য একটা পাত্র দেখো, আর দেরি করা হবে না। আসছে অঘ্রাণেই ওর বিয়ে দেব। ওর বয়সী সকলেরই বিয়ে হয়ে গেল, আমার হারানির হাতে পায়ে জল আছে। 10 বছরই ডাগর হয়ে উঠেছে। 70-এর মুখে ছাই দিয়ে এখনই ওকে 13-14 বছরের মতো দেখায়। তুমি পাত্র দেখো। নটবর দোকানদার মানুষ, বিলাসিতার সহিত তাহার পরিচয় ছিল না। পল্লীগ্রামে অনাবশ্যক ব্যয়ের দৌরাত্ম্য নাই। সুতরাং দোকানে মাসে যে 10 টাকা বিক্রয় হইত, তাহাতে সাংসারিক ব্যয় নির্বাহ করিয়া ও মহাজনের দেনা শোধ করিয়া সে কিছু কিছু সঞ্চয় করিতে পারিত। পল্লীগ্রামে শীতকালে অগ্নিভয় বড় প্রবল হইয়া থাকে। প্রায় প্রতি বৎসরই বাউশমারির কোনো না কোনো পাড়ায় বৈশানরের কৃপা দৃষ্টি নিপতিত হইত। আবার লোকগুলি এমন অদূরদর্শী ও স্বার্থপর যে কোনো বাড়িতে আগুন লাগিলে তাহারা নিজের নিজের ঘর বাঁচাইবার জন্যই ব্যস্ত হইয়া উঠিত। যাহার বাড়ি আগুন লাগিত, দল বাঁধিয়া তাহার বাড়িতে উপস্থিত হইয়া আগুন নিবাইবার চেষ্টা করিত না। ইহাতে এই ফল হইত যে যে পাড়ায় আগুন লাগিত সে পাড়ার প্রায় কাহারও ঘর হুতাশনের সর্বগ্রাসী কবল হইতে রক্ষা পাইত না। এই সকল দেখিয়া শুনিয়া নটবর মনে করিয়াছিল, সে যে 1000 টাকা সঞ্চয় করিয়াছে তাহা খরচ করিয়া দোকান ঘরখানি পাকা করিবে। বাড়ির ভাগ্যে যাহা হয় হইবে। দোকান ঘরখানি কোনো রকমে বাঁচাইতে পারিলে মহাজনের মালগুলি রক্ষা পায়, দেনার দায়ে ফেরার হইবার ভয় থাকে না। বাউশমারির বাজারে 2-4 জন মাতব্বর দোকানদার, কুঞ্জ সাহা, হারাধন কুণ্ডু, নিতাই পোদ্দার, বাঞ্ছারাম দে ও ভজহরি প্রামাণিক দোকান ঘরগুলি অগ্নিমুখ হইতে রক্ষা করিবার জন্য টিন দিয়া ছাইয়া লইয়াছিল। কিন্তু পুরাতন টিনের কোনো মূল্য নাই। টিনের ঘর করিয়া পয়সা নষ্ট করিবার নটবরের আগ্রহ ছিল না। দোকানটিকে পাকা করাই তাহার বহুদিনের উচ্চাভিলাষ। এই জন্যই সে অতি কষ্টে দীর্ঘকালে 1000 টাকা সঞ্চয় করিয়াছিল। নটবর দোকান ঘর পাকা করিবে বলিয়া অতি কষ্টে যে টাকা সঞ্চয় করিয়াছিল, সে টাকা ব্যয় না করিলে
কন্যার বিবাহ হয় না। রহিয়া বসিয়া সুবিধা মতো দোকানঘর পাকা করিলেও চলে, না করিলেও লোকের কোনো কথা শুনিতে হয় না। কিন্তু কন্যার বিবাহ বড় গুরুতর সমস্যা। নিজের আর্থিক সচ্ছলতা বা সুযোগের উপর তাহা নির্ভর করে না। 2 বৎসর পরে যাহা হয় করা যাইবে বলিয়া নিশ্চিন্ত থাকিবার উপায় নাই। শুভ অগ্রহায়ণে হারানির বিবাহ না দিলেই নয়। নটবরের পিতৃবন্ধু কাপড় বিক্রেতা দে মহাশয় পরামর্শ দিলেন, 20-50 টাকা ব্যয় করিয়া কোনো দোকানদারের ছেলের সঙ্গে হারানির বিবাহ দাও। ভাত কাপড়ের কষ্ট না হলেই হলো। চাকুরে কুটুম্বের কাছেও যাইও না, তাহাদের হাঁক বড় বেশি, সামলাইতে পারিবে না। তাহারা ব্রাহ্মণ কায়স্থের মতো পাশ করা ছেলে নিলাম করিতেছে। নটবর বলিল, মশাই যা বলতেছেন তা অতি লেজ্জ কথাই বটে। তবে কিনা আমার হারানি পরীর মতো সুন্দরী। সে যে শ্বশুরবাড়ি গিয়ে ঘর নিকোবে, বাসন মাজবে, নদী থেকে কলসি কলসি জল আনবে, আমার সহ্য হবে না। তা আমার যদি 10 টাকা খরচ হয় তাতেও রাজি। দে মহাশয় বলিলেন, বাপু হে, বুঝে সুঝে কাজ করো, শেষে পস্তিও না। আম ছালা 2 না যায়। দোকানদার মানুষের অত উঁচু নজর ভালো নয়। নটবর গৃহে ফিরিয়া স্ত্রীর পরামর্শ জিজ্ঞাসা করিল। পাতানি বলিল, সে বুড়োর কথা শুনো না। আমার হারানি কি দোকানদারের যুগ্গি? হারানিকে দেখলে কত চাকুরে তাকে সেধে নিয়ে যাবে। তুমি রামপুরের সেই ছেলেটির সঙ্গে সম্বন্ধ করো না। রামপুরে গোবিন্দচন্দ্র পালের বাস। তিনি স্বরূপনগরের জমিদারের কাজ করিতেন। জাতীয় ব্যবসায় পরিত্যাগপূর্বক তিনি জমিদার সরকারে চাকরি করিতেছেন। এজন্য অশিক্ষিত স্বজাতীয় দোকানদারগণ তাহার বড় খাতির করিত। গোবিন্দচন্দ্রের মনেও এজন্য কিঞ্চিত অহংকার ছিল। তিনি যখন তখন বলিতেন, আমি দাঁড়ি ধরা বেনে নই। গোবিন্দচন্দ্র ভুলিয়া গিয়াছিলেন, দাঁড়ি ধরিয়া স্বাধীনভাবে জীবিকা নির্বাহে যে গৌরব, পরের দাসত্বে তাহা নাই। গোবিন্দচন্দ্রের পুত্র নিতাইচন্দ্র পাল এন্ট্রান্স ফেল করিয়া নাটোরের আদালতে নকল নবিশি করিত। নিতাইচন্দ্রের ধনুর্ভঙ্গ পণ হইয়াছিল, কালো মেয়ে সে বিবাহ করিবে না। নিতাইচন্দ্রের পিসি একবার কুটুম্বিতা উপলক্ষে বাউশমারি আসিয়া হারানিকে দেখিয়াছিলেন। নটবর তাহার মামাতো ভাই দুর্গতি দত্তকে দিয়া গোবিন্দচন্দ্রের নিকট বিবাহের প্রস্তাব করিল। গোবিন্দ কয়েকদিনের জন্য ছুটি লইয়া বাড়ি আসিয়াছিলেন। দুর্গতি দত্ত একদিন প্রভাতে একখানি মলিন বস্ত্র পরিয়া, ছেঁড়া চটি জোড়াটা পায়ে দিয়া এবং ময়লা চাদরখানি গলায় ঝুলাইয়া গোবিন্দপালের গৃহে যাত্রা করিল। গোবিন্দ তখন খোলা গায়ে জল চৌকির উপর বসিয়া দাঁতন করিতেছিলেন। পদ্মাবক্ষ প্রবাহিত মুক্ত সমীরণ প্রবাহ তাহার কদলী বাগান স্থিত কদলীপত্রে লাগিয়া সরসর শব্দ করিতেছিল, এবং একটা শঙ্খচিল পথি প্রান্তস্থ উচ্চ তাল গাছের মাথায় বসিয়া প্রথম হেমন্তের প্রভাতে নবীন সূর্যের কিরণধারায় শিশির শীতল দেহ উত্তপ্ত করিতেছিল। শঙ্খচিলটা চি শব্দে ডাকিয়া উঠিল। দুর্গতি দত্ত মাথা তুলিয়াই শঙ্খচিলটাকে দেখিতে পাইল। সে বড় সুখী হইল। বুঝিল, যখন শঙ্খচিল দর্শন হইল তখন নিশ্চয়ই কার্যসিদ্ধি হইবে। সে 2 হাত ঊর্ধ্বে তুলিয়া শঙ্খচিলকে নমস্কার করিল। দুর্গতি দত্তকে গোবিন্দপাল চিনিতেন। হাজার হোক স্বজাতি তো, তবে তিনি জানিতেন হাতি ও ব্যাঙে যত তফাৎ, তাহাতে ও দুর্গতি দত্তের মতো দোকানদারে সেই পরিমাণ তফাৎ। তিনি হইলেন
মহামহিমান্বিত জমিদার শ্রীল শ্রীযুক্ত শ্যামাকান্ত ভর রায় বাহাদুরের সদরের কারকুন। মাসিক বেতন 20 টাকা এবং উপরিপ্রাপ্তি সালিয়ানা 12 শিকা 300 টাকা। মশলা বিক্রেতা দুর্গতি দত্ত তাহার নিকট কলিকা পাঠাইবার যোগ্য নহে। তথাপি হাতি যেভাবে মশাকে নিরীক্ষণ করে, বিশাল বপু গোবিন্দ পাল সেইভাবে দুর্গতি দত্তের দিকে দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিলেন, কি হে, এত সকালে কি মনে করে? আমার কাছে কোনো দরকার আছে নাকি? ওই যে মোড়াটার উপর বসো। অদূরে একটি ছিন্ন মোড়া পড়িয়াছিল। মোড়াটি পূর্বে দড়ি দিয়া ছাওয়া ছিল, কিন্তু দীর্ঘকাল মানুষের ভার বহনে জীর্ণ হইয়া দড়ির ছাউনি অনেকদিন পূর্বেই পেনশন লইয়াছিল। মধুর অভাবে গুড়ের ন্যায় একখানি ছিন্ন শতরঞ্চের কিয়দংশ তাহার একটিনি করিতেছিল। দুর্গতি দত্ত সেই মোড়ার উপর বসিয়া 2-1 কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া বলিল, আমার দাদা বাউসমারির নটবর দত্তকে বোধহয় মহাশয় জানেন। সে অঞ্চলে এত বড় মশলার দোকান আর কারো নাই। পালজি দাঁতনটিকে স্বকার্য সাধনে বিরত করিয়া উদাসীন ভাবে বলিলেন, তা হবে। নটবর দত্ত কি আমাদের জমিদারির প্রজা? তার কোনো দরবার আছে নাকি? দুর্গতি দত্ত ভয়ে ভয়ে বলিল, একরকম দরকার বই কি কর্তা। আপনি হচ্ছেন আমাদের সমাজের মধ্যে একজন প্রধান ব্যক্তি। নটবর দাদার একটি মেয়ে আছে, পরমা সুন্দরী। শুনেছি আপনি নিতাই বাবুর জন্য একটি ভালো পাত্রী খোঁজ করছেন, তাই সেই কথা জানতে এসেছি। গোবিন্দপাল মুহূর্তকাল নীরব থাকিয়া বলিলেন, ও, ঘটকালি করতে এসেছ? তা বেশ কথা। মেয়ে পছন্দ হলে আমি বিয়ে দিতে পারি, কিন্তু আজকাল ভদ্র সমাজে দেনা পাওনার যেরকম রেওয়াজ হয়েছে তা জানো তো? নটবর কি ততটা পারবে? দুর্গতি দত্ত বলিল, সে কথা আমি দাদাকে লিখি। পালজি বলিলেন, তা লেখো, কিন্তু এ 200-500 কর্ম নয়। আর নিতাই যদি মেয়ে পছন্দ করে তবেই এ কাজ হতে পারে। একালের লেখাপড়া জানা ছেলে, তার উপর আবার চাকরি বাকরি করছে। তারা স্বাধীন, তাদের পছন্দ অপছন্দের উপর আমার কথা চলবে না। নিতাই মুন্সেফি আদালতে কি ফৌজদারি আদালতে নকল নবিশি করিত, কিন্তু চশমা না হইলে সে দেখিতে পাইত না। সম্মুখে বড় ও পিছন দিকে ছোট করিয়া চুল ছাঁটিত। গোরা মিস্ত্রির জুতা ভিন্ন দেশি জুতা তাহার পায়ে উঠিত না, এবং এসেন্স ভিন্ন তাহার একদিনও চলিত না। নিতাই নকল নবিশিতে কোনো মাসে 18, কোনো মাসে 21, কোনো মাসে পুরা 22 টাকা উপার্জন করিত। বাড়িতে 1 পয়সাও দিতে হইত না। কাজেই বিলাসিতার জন্য তাহার অর্থাভাব ঘটিত না। নিতাই জগদ্ধাত্রী পূজার ছুটিতে বাড়ি আসিয়া 2 বন্ধুকে সঙ্গে লইয়া পদ্মা পার হইল। বাউসমারি অধিক দূর নহে। সে গোপনে 11 বর্ষীয়া হারানিকে দেখিয়া আসিল, পছন্দও হইল। তখন উভয় পক্ষে দরদস্তুর চলিতে লাগিল। বিস্তর বাদানুবাদের পর স্থির হইল নটবর জামাতাকে সোনার ঘড়ি, চেন, অঙ্গুরি ও সোনার 1 সেট বোতামের নগদ মূল্য সর্বসমেত 300 টাকা অগ্রিম দিবে, আর মেয়েকে 1000 টাকার গহনা দিবে। গোবিন্দপাল বলিলেন, রামপুরে ভালো ভালো জুয়েলারি ও পোদ্দারি দোকান আছে। আমি সোনা কিনিয়া পছন্দ মতো গহনা গড়িয়া লইব। নটবর বলিল, আমি গহনা প্রস্তুত করাইয়া দিব। গোবিন্দপাল বলিলেন, সব গহনা কিন্তু গিনি সোনার হওয়া চাই, আমি যাচাই করিয়া লইব। নটবর অগত্যা তাহাতেই সম্মত হইয়া
বিবাহের আয়োজনে ব্যস্ত হইল। আর দিন নাই। নটবর দোকান পাকা করিবার জন্য যে 1000 টাকা সঞ্চয় করিয়াছিল, তাহা হইতে বরাভরণে 300 টাকা ভাবী বৈবাহিকের হস্তে সমর্পণ করিল এবং অবশিষ্ট 700 টাকায় কন্যার অলঙ্কার ও অন্যান্য ব্যয়, এমনকি কুটুম্বদের পাকা ফলারের ব্যয় পর্যন্ত নির্বাহ করিবার সংকল্প করিল। 1000 টাকার গহনা দিতে প্রতিশ্রুত হইয়া সে হারানিকে 500 টাকার অধিক মূল্যের অলঙ্কার দিতে পারিল না। আর টাকা নাই। বিবাহ সভায় অলঙ্কারের অল্পতা দেখিয়া গোবিন্দপাল ক্রোধে অগ্নিশর্মা হইলেন। বলিলেন, এমন জোচ্চোরের মেয়ের সঙ্গে কখনো পুত্রের বিবাহ দিবেন না। কিন্তু প্রজাপতির নির্বন্ধ খণ্ডন করিবার উপায় নাই। গ্রামের ভদ্রলোকেরা গোবিন্দবাবুর হাত ধরিলেন। নটবর তাহার পা জড়াইয়া ধরিয়া শাস্ত্রুনয়নে তাহার নিকট ক্ষমা ভিক্ষা করিল, নিজের অক্ষমতার কথা জানাইল। গোবিন্দবাবু বলিলেন, ক্ষমতা নাই তো আমার ছেলের সঙ্গে মেয়ের বিবাহের সম্বন্ধ করিতে গিয়াছিলে কেন? তোমার মতো একটা দোকানদারটারের ছেলে ধরিয়া বিবাহ দিলেই পারিতে। বৃদ্ধ দে মহাশয় বলিলেন, কেমন হে নটবর, আমি সেই কালেই না তোমাকে বলিয়াছিলাম, ইত্যাদি। কোন প্রকারে 7 পাক শেষ হইল। গোবিন্দবাবু বরযাত্রীদের লইয়া বাসায় প্রস্থান করিলেন। বরযাত্রীদের একটি প্রাণীও নটবরের গৃহে জলস্পর্শ করিল না। নটবর ও তাহার স্ত্রী অভুক্ত রহিল। পরদিন ব্যান্ড ও ব্যাক পাইপ বাজাইয়া গোবিন্দপাল বর কনে লইয়া নৌকায় উঠিলেন। পাতানি তাহার রান্নাঘরের মেঝের উপর 2 পা ছড়াইয়া মেয়ের জন্য কাঁদিতে বসিল। এই 11 বৎসর সে একটি দিনের জন্য স্নেহময়ী কন্যাকে চোখের আড়াল করে নাই। সোনার প্রতিমা পরের হাতে সঁপিয়া কি লইয়া সে সংসার করিবে? হারানি তাহার বড় আদরিনী মেয়ে, বড় অভিমানিনী। অপরিচিত বৈবাহিক পরিবারে কে তাহার মনের কষ্ট বুঝিবে? কে তাহার অভিমান দূর করিবে? শ্বশুরবাড়ি আসিয়া হারানি মা বাপের জন্য কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইল। জটাধারীর জন্য তাহার বড় মন কেমন করিতে লাগিল। তাহার সঙ্গিনীদের ভালোবাসা, অভিমান, আড়ি ও ভাব তাহার পুনঃ পুনঃ মনে পড়িতে লাগিল। তাহার লাল চেলি চোখের জলে ভিজিয়া গেল। নিতাইয়ের মা বউ দেখিয়া খুশি হইল, কিন্তু গহনা ও অন্যান্য দান সামগ্রী দেখিয়া জ্বলিয়া উঠিল। নটবর যদি কোনো অবস্থাপন্ন দোকানদার পুত্রকে এরূপ সাধ্যাতীত যৌতুক সহ কন্যা সম্প্রদান করিত, তাহা হইলে সে কৃতার্থ হইত। কারণ সকলে এক বাক্যে স্বীকার করিয়াছিল, বাউশমারিতে কোনো গন্ধবণিক ইতিপূর্বে কন্যা জামাতাকে এত অধিক যৌতুক প্রদান করে নাই। কিন্তু দোকানদার হইয়া লেখাপড়া জানা চাকুরে জামাই জুটাইতে গিয়া তাহার তাঁতিকুল, বৈষ্ণবকুল উভয়ই গেল। নটবর লেখাপড়ার উপর হাড়ে চটিয়া গেল। সে বলিল, মূর্খ দোকানদার ভালো, তাহারা কুটুম্বের সম্মান রাখিতে জানে। নিতাইয়ের মা নাসা বিলম্বিত মুক্তা প্রবাল খচিত নথচক্র আন্দোলিত করিয়া বিরক্তি ভরে বলিল, ও মা, দেওয়া চিড়ি দেখো, এ দুখানা রাং চাকতি না দিলেই তো হতো। দোকানদারগুলো 1 পয়সার মা বাপ, তারা আবার মেয়ে জামাইকে দিতে জানে? প্রতিবেশিনী লক্ষ্মী ঠাকুরুনী কাহারও মুখের উপর উচিত কথা বলিতে ছাড়িতেন না। তিনি বলিলেন, তারা যেমন মানুষ তেমনই দিয়েছে, মন্দই বা কি দিয়েছে? সর্বস্ব ঢেলে দেয়নি বলে বউকে অশ্রদ্ধা করবি? তুইও মেয়ের বিয়ে দিয়েছিস, কি 950 দিয়েছিলি? আজই যেন তোরা নেকা পড়া শিখে চাকরে হয়েছিস। 1 পুরুষ আগে কি তোরাও দাঁড়ি ধরিসনি? আমার কাছে উচিত কথা। নিতাইয়ের মা রাগিয়া বলিল,
বউয়ের মা কি তোমাকে উকিল দিয়েছে নাকি? তোমরা বামুন কায়েতরা কসাইগিরি করছো, তাতে কথা নেই, যত দোষ আমাদের বেলা। লক্ষ্মী ঠাকুরুনী বলিলেন, তবে আর কি, বউয়ের সঙ্গে যে মেয়েটা এসেছে তার গলায় ছুরি দে, বেয়ানের তো আর দেখা পাবি নে। ছেলের বিয়েতে বামুন কায়েতরা কসাইগিরি করে বলে তোদের চোখ টাটাচ্ছে। হা ভগবান, এ হতভাগা দেশে মেয়ের মা করে আমাদের সৃষ্টি করো কেন? লক্ষ্মী ঠাকুরুনী ক্ষুব্ধ চিত্তে গৃহে প্রস্থান করিলেন। নিতাইয়ের মা 3 মাস তাহার সহিত বাক্যালাপ করে নাই। শ্বশুরবাড়ি আসিয়া হারানি দেখিল সে বড় কঠিন ঠাঁই। শাশুড়ি কথায় কথায় দোকানদারের বেটি বলিয়া কটূক্তি করেন। পান সাজিতে বিছানা পাড়িতে একটু ত্রুটি হইলেই বিধবা ননদ মুখ ঝামটা দিয়া বলে, ধন্যী মেয়ে, মা বাপ তোমাকে এত বড় গেছো করে রেখেছিল, কেবল কি বসে বসে খাইয়েছে, কোনো কাজকর্ম শেখায়নি? যে সকল দুস্থা প্রতিবেশিনী সময়ে অসময়ে গোবিন্দবাবুর স্ত্রীর নিকট বিনা সুদে টাকাটা শিকাটা কর্য লইবার আশায় আত্মীয়তা করিতে আসিত, তাহারা গৃহিণীর মনোরঞ্জনের জন্য মন্তব্য প্রকাশ করিত, তা হোক সুন্দর, রূপ তো ধুয়ে খাবার জিনিস নয়, এত বড় মেয়ে নড়ে বসে না, দিবারাত্রি কেবল কান্না। গোবিন্দ বনিতা ঝঙ্কার দিয়া বলিত, তোমরাই 5 জনে দেখো দেখি বউয়ের কত গুণ, মুড়ি মুড়কি খেলে পেট ব্যথা করে, রুই মাছের মুড়ো ছাড়া অন্য মাছ মুখে রোচে না, চক্ষু দুটি যেন শ্রাবণ মাসের মেঘ ঝরছেই। এমন কর্মভোগেও পড়েছি বাপু, যেমন কাজ ছিল না, তাই অজ পাড়াগেঁয়ের ঘরে ছেলের বিয়ে দিতে গিয়েছিলাম, জ্বালিয়ে মারলে। হারানি দূরে বসিয়া সব শুনিত আর অঞ্চলে চক্ষু মুছিত। তাহার সর্বদা মনে হইত এই কারা পিঞ্জর ভেদ করিয়া কত দিনে সে বাহির হইবে। কিন্তু এই আশা ত্যাগ করিতে হইল। পল্লীবাসিনী প্রৌঢ়া কর্মকার কন্যা গদার মা কিঞ্চিত শিরোপার লোভে হারানির বডিগার্ড হইয়া রামপুরে গিয়াছিল। ক্রমাগত খোঁটা খাইয়া 2-4 দিনেই যে বেচারার এমনই মন্দাগ্নি হইল যে একদিন মধ্যাহ্নে কাহাকেও কিছু না বলিয়া অনাহারেই সে একখানি গহনার নৌকায় উঠিয়া বাড়ি পলাইল। হারানির শাশুড়ি পূর্বেই রায় প্রকাশ করিয়াছিল, বৌমার এখন বাপের বাড়ি যাওয়া হইবে না। বৌমা একটুও সহবত শিখে নাই, কাজকর্ম কিছুই জানে না, তাহাকে শাসনে না রাখিলে তাহার তদ্বির দুরস্থ হইবে না। শীতকালে দরিদ্রের ছেঁড়া কাঁথার মতো, বর্ষার দিনে তালপাতার ছাতার মতো গদার মা এই কয়দিন শ্বশুর বাড়িতে তাহার একমাত্র অবলম্বন ছিল। সে চলিয়া গেল। হারানি মনের বেদনা প্রকাশ করিবে এমন লোক তাহার শ্বশুর বাড়িতে একটিও দেখিতে পাইল না। কাঁদিয়া কাঁদিয়া পরিশ্রান্ত হইয়া সে আর কাঁদিত না। এক এক সময় মা বাপের উপর তাহার বড় রাগ হইত। তাহারা কেন তাহাকে এমন করিয়া বনবাস দিলেন? সে কি তাহাদের এতই ভার হইয়াছিল? মধ্যাহ্নে আহারাদির পর শাশুড়ি যখন ঘরের মেঝেতে আঁচল বিছাইয়া ঘুমাইত এবং বিধবা ননদ পল্লী যুবতীদের লইয়া তাস খেলিতে বসিত, তখন হারানি লুকাইয়া ছাদের উপর উঠিত এবং নির্নিমেষ নেত্রে পদ্মার পরপারবর্তী অস্ফুট বনরেখার দিকে চাহিয়া থাকিত। সে জানিত সেই দিকে তাহার বাপের বাড়ি। গোবিন্দপালের বাড়ি পদ্মার ধারেই অবস্থিত। নদী মধ্যে প্রকাণ্ড বালুকাপূর্ণ চর, তাহার পর বহতা নদী। শত শত নৌকা সাদা পাল উড়াইয়া নানা পণ্যদ্রব্য লইয়া বিদেশে ছুটিয়া চলিত। চরের বালি মধ্যাহ্নের রৌদ্রে ঝিকঝিক করিত।
প্রকাণ্ড প্রকাণ্ড ঝাউ গাছগুলির মাথা আকাশের কোলে ধূসর ছায়ার মতো দেখাইত। নদীর পরপারে চড়ার উপর ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত কৃষক পল্লীর পর্ণ কুটিরগুলির দিকে চাহিয়া হারানির মনে হইত ঐরূপ একখানি কুটিরে তাহার দুঃখিনী জননী ভাতের থালা সম্মুখে লইয়া তাহার জন্য দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিতেছেন। বাপের কাছে বসিয়া না খাইলে তাহার পেট ভরিত না। বাবা এখন কাহাকে সঙ্গে লইয়া খাইতে বসিবেন? হারানি চক্ষুর জলে চারিদিকে ঝাপসা দেখিত। একদিন সে ছাদের উপর দাঁড়াইয়া আছে, হঠাৎ ননদের কণ্ঠস্বরে তাহার চমক ভাঙিল। তাহার ননদ মানদা ভ্রুকুটি কুটিল নেত্রে তাহার দিকে চাহিয়া বলিল, হ্যালা বউ, তোর আক্কেল কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস? আর কি কেউ শ্বশুরঘর করে না? না তুই একাই শ্বশুর বাড়ি এসেছিস? সকল মেয়েই মা বাপের আদরের, কিন্তু তোর মতো বাড়াবাড়ি কেউ করে না। হারানি চোখের জল মুছিয়া নামিয়া আসিল। কয়েকদিন পরে হারানি তাহার পিতাকে গোপনে একখানি পোস্ট কার্ড লিখিল। বাবা, আমার এখানে মন টিকছে না, আমাকে নিয়ে যাও। নটবর তাহাকে বৈশাখ মাসে লইয়া যাইবে বলিয়া আশ্বাস দিয়া পত্র লিখিল। পত্রখানি যথাকালে শাশুড়ির হাতে পড়িল। পালগৃহিণী সক্রোধে গর্জন করিয়া বলিল, তুমি বউ মানুষ, তোমার হাত চেয়ে আম মোটা, তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের নিন্দে করে বাপকে পত্র লেখো? ফের যদি এরকম নষ্টামি করো তো তোমার অদেষ্টে বেস্তর দুঃখ আছে। কন্যার পত্র না পাইয়া নটবর পুনঃ পুনঃ তাহাকে কয়খানি পত্র লিখিল, কিন্তু কোনো পত্র হারানির হস্তগত হইল না। বাপের বাড়ির কোনো সংবাদ না পাইয়া মনের কষ্টে হারানি দিন দিন শুকাইতে লাগিল। বৈশাখ মাস আসিল। নটবর কন্যাকে লইয়া যাইবার জন্য বৈবাহিককে পত্র লিখিল। একখানি, দুইখানি, ক্রমে তিনখানি পত্র লিখিবার পর জবাব পাইল, বৌমাকে বাপের বাড়িতে রাখিবার জন্য পুত্রের বিবাহ দিই নাই। সেই অসভ্য চাষা পাড়া গাঁয়ে তাহার এখন যাওয়া হইবে না। ইচ্ছা হয় এখানে আসিয়া মেয়েকে দেখিয়া যাইতে পারো। পত্র পড়িয়া নটবর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, সর্বস্ব ঘুচিয়ে এমন দয়ামায়াহীন রাক্ষসের ঘরে মেয়ে দিয়েছিলাম। হারানির মা রান্নাঘরে ভাত চড়াইয়া চক্ষু মুছিতে লাগিল। শেষে স্থির করিল, যেমন করে পারি পূজার সময় মেয়ে নিয়ে আসব। বিয়ের কোণে ততদিনেও কি পাঠাবে না? ক্রমে আশ্বিন মাস আসিল। প্রতিবেশিনী হারুর পিসি রামপুরে হারুর কাছে যাইতেছিল। পাতানি তাহাকে বলিয়া দিয়াছিল, হারানিকে বলো আমি পুজোর সময় তাকে নিয়ে আসব, সে যেন কাঁদাকাটি না করে। হারুর পিসির কথায় আশ্বস্ত হইয়া হারানি দিন গণিতে লাগিল। বোধন বসিল। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী গেল। হারানিকে কেহ লইতে আসিল না। গোবিন্দের বাড়ির অদূরে স্টিমার ঘাট। দামুকদিয়ার স্টিমার প্রত্যহ রামপুরে আসে। পূজার সময় মালের বাহুল্যে স্টিমার আসিবার নিয়ম নাই। কখনো প্রভাতে, কখনো সন্ধ্যায়, কখনো রাত্রি দ্বিপ্রহরে স্টিমার আসে। স্টিমারের বাঁশি শুনিলেই হারানি ছাদে গিয়া দাঁড়ায়। দেখে স্টিমার ঘাটে লোকারণ্য। কত দেশ বিদেশের যাত্রী মুটের মাথায় মোট দিয়া স্টিমার হইতে নামিয়া যাইতেছে। বালক, যুবক, বৃদ্ধ সকলেরই উৎসাহ। মনের আনন্দ সকলের মুখে ফুটিয়া উঠিতেছে। কিন্তু সেই আরোহীগণের মধ্যে হারানি একখানিও পরিচিত মুখ দেখিতে পায় না। সে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া ছলো ছলো নেত্রে ছাদ হইতে নামিয়া আসে। রাত্রির দ্বিপ্রহরে স্টিমারের বংশীধ্বনি শুনিয়া তাহার নিদ্রা ভাঙিয়া যায়। সে বিছানায় উঠিয়া বসে। মনে করে বাবা এই স্টিমারে আসিতেছেন।
বসিয়া বসিয়া কাহারও কোনো সাড়া না পাইয়া আবার সে শুইয়া পড়ে। চক্ষুর জলে বালিশ ভিজিয়া যায়। কাঁদিয়া কাঁদিয়া ঘুম আসিলে সে স্বপ্নে শুনিতে পায় বাবা যেন মাথার কাছে দাঁড়াইয়া বলিতেছেন, হারানি, মা, আমি এসেছি, আর কাঁদিস নে। হারানি চক্ষু খুলিয়া দেখে ঘর অন্ধকার, বাড়ি নিস্তব্ধ, কেহ কোথাও নাই। হারানি মনে করে এ স্বপ্ন কেন ভাঙিল। হারানির কণ্ঠের হাড় বাহির হইল, সোনার অঙ্গে কালি পড়িল। হারানি ভাবিতে লাগিল, বাবা কি আমাকে ভুলিয়া গেলেন? মারও কি আমাকে একবার দেখিতে ইচ্ছা করে না? কথা এই যে নটবর জ্বরে পড়িয়াছিল। চতুর্থীর দিন অন্নপথ্য করিয়া পঞ্চমীর দিন বেলা 10টার সময় বাউশমারির 2 ক্রোশ দূরবর্তী আলাইপুর স্টেশনে সে স্টিমার ধরিল। এই 2 ক্রোশও তাহাকে গরুর গাড়িতে আসিতে হইয়াছিল। দেহে বল নাই, 2 পা চলিতেও মাথা ঘুরিয়া ওঠে। লাঠি ধরিয়া সে অতি কষ্টে লার্ক স্টিমারে উঠিয়া চাদরখানি পাতিয়া ডেকের এক পাশে বসিয়া পড়িল। যাত্রী নামাইয়া ও নূতন যাত্রী তুলিয়া লইয়া লার্ক হুসহুস শব্দে কুণ্ডলীকৃত ধূম উড়াইয়া ও পদ্মার তরঙ্গরাশি ভেদ করিয়া রামপুরের অভিমুখে উজানে চলিল। স্টিমারের উপরে যাত্রীর হট্টগোল, নানা স্থানে এক একটা দল, কোথাও গান হইতেছে, কোথাও গল্প চলিতেছে, হাসির হররা উঠিতেছে, কোথাও 4 জন যাত্রী শতরঞ্চি পাতিয়া তাস খেলিতে বসিয়াছে। দর্শকবৃন্দ চারিদিকে দাঁড়াইয়া খেলা দেখিতেছে। নটবর তাহাদের মধ্যে নিতান্ত একাকী। সে স্টিমারের এক পাশে বসিয়া সুদূর প্রসারিত জলরাশির দিকে শূন্য দৃষ্টিতে চাহিয়া ভাবিতেছে, কখন স্টিমার রামপুরে পৌঁছিবে, কখন হারানিকে দেখিতে পাইব। আহা, আজ যে 10 মাস তাহাকে দেখি নাই। বাছা আমার কেমন আছে? এতদিন পরেও কি বেয়ান তাহাকে আমার সঙ্গে পাঠাইবে না? বেলা 3টার সময় রামপুরের নিচে আসিয়া স্টিমারের বাঁশি বাজিল। বাবা কি আজও আসবেন না বলিয়া হারানি তাড়াতাড়ি ছাদে উঠিল। কতক্ষণ পরে স্টিমার জেটিতে ভিড়িল। যাত্রীরা ঠেলাঠেলি করিয়া নামিতে লাগিল। হারানি দেখিল সকল যাত্রী নামিলে নটবর একটি কাপড়ের পুঁটুলি হাতে লইয়া লাঠিতে ভর দিয়া ধীরে ধীরে তাহাদের বাড়ির দিকে অগ্রসর হইতেছে। পিতার রুগ্ন দুর্বল দেহ ও মলিন মুখ দেখিয়া হারানি ক্ষণকাল অশ্রুপূর্ণ নেত্রে দাঁড়াইয়া রহিল। তাহার পর চক্ষু মুছিয়া নিচে নামিয়া আসিয়া শাশুড়িকে বলিল, বাবা আসছেন। তেমন উৎসাহপূর্ণ কণ্ঠস্বর সে বাড়িতে আর কখনো ধ্বনিত হয় নাই। গোবিন্দ পূজার ছুটিতে 2 দিন পূর্বে বাড়ি আসিয়াছিলেন। নিদ্রাভঙ্গে তিনি বাহিরের ঘরে তক্তপোষে দেহ প্রসারিত করিয়া সটকায় তামাক টানিতেছিলেন। এমন সময় নটবর কম্পিত পদে গৃহমধ্যে প্রবেশ করিয়া বৈবাহিককে নমস্কার করিল। গোবিন্দলাল সটকার নল সরাইয়া উঠিয়া বসিলেন, বলিলেন, আরে নিতাইয়ের শ্বশুর যে, এসো এসো, তবে কি মনে করে? ক্ষুদ্র দোকানদারকে বেহাই বলিয়া স্বীকার করিতে কারকুন গোবিন্দপালের সংকোচ বোধ হইত, কিন্তু পুত্রের শ্বশুর এ কথা তো অস্বীকার করিবার উপায় নাই। নটবর তক্তপোষের একপাশে আড়ষ্টভাবে বসিয়া বলিল, হারানি আজ 10 মাস এসেছে,
তাকে নিতে এসেছি। গোবিন্দ বলিল, নিতে এসেছো? বৌমা পথে বসে আছে আর কি। আমার মত জানবার পর এলে ভালো হতো না? আর আজ পঞ্চমী, আজ নিতে এসেছো? এতদিন ঘুমিয়েছিলে? ঠাট্টা নাকি? নটবর বলিল, মশাই মহৎ ব্যক্তি, আমি ক্ষুদ্র লোক, মশাইয়ের সঙ্গে কি আমি ঠাট্টা করবার যোগ্যী? তবে আমার মেয়ে, তার গর্ভধারিণী আজ 10 মাস তাকে দেখেনি। মেয়ের জন্য দিবারাত্রির কাঁদছে। আমি জ্বর হয়ে পড়েছিলাম, পত্তি করেই উঠে আসছি। আর দুঃখ দেবেন না পালমশাই, একবার 2 দিনের জন্য মেয়েটাকে পাঠিয়ে দেন। হুকুম মতো আমি আবার নিজে মাথায় করে রেখে যাব। কারকুনবাবু হো হো করিয়া হাসিয়া বলিলেন, এখন মেয়ের উপর খুব দরদ দেখছি। বিয়ের সময় তো মেয়েকে ফাঁকি দিতে ছাড়নি, তাই এসেছো, হাত পা ধো। ওরে শঙ্করা, হুঁকোটা ফিরিয়ে 1 কলকে তামাক দিয়ে যা, আর বাড়ির ভিতর খবর দে বৌমার বাপ এসেছে। পালজি পুনর্বার সটকায় মনোনিবেশ করিলেন। নটবর বাড়ির ভিতর গিয়া দাঁড়াইবা মাত্র হারানি লজ্জা ত্যাগ করিয়া বাবা বলিয়া তাহার কোলে ঝাঁপাইয়া পড়িল এবং তাহার বুকে মুখ লুকাইয়া শিশুর ন্যায় ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। নটবর কষ্টে অশ্রু দমন করিয়া বলিল, কেঁদো না মা, তুমি রাজরানী হও, আমি তোমাকে না নিয়ে যাব না। বেয়ান দ্বারের আড়ালে দাঁড়াইয়া কন্যাকে বলিল, ওলো মানি, দোকানদার মিনসে যেমন মেয়েটাও তেমনি। অত বড় ধাড়ি মেয়ে, বাপের বুকে মুখ নুকিয়ে কাঁদতে লজ্জা হচ্ছে না? আমরাও এককালে মা বাপের মেয়ে ছিলাম, এমন কলা করতে জানতাম না। আজ ষষ্ঠী। বাউশমারি গ্রামের সাহাবাবুদের বাড়ি মহা সমারোহে দুর্গোৎসব হয়। ষষ্ঠীর দিন অপরাহ্নে 10-12টা পাখাওয়ালা ঢাক মহা শব্দে গ্রাম আলোড়িত করিতে লাগিল। সানাই করুণ রাগিনীতে আগমনীর কোমল গাথা গাহিতে লাগিল। মা আজ বেদিতে উঠিবেন। গ্রামের একপাল উলঙ্গ ছেলে সাহাবাবুদের প্রকাণ্ড দেউড়িতে দাঁড়াইয়া হা করিয়া বাজনা শুনিতেছিল। পাড়ার মেয়েরা পূজা বাড়ির দিকে ঝুঁকিল। পাতানি বলিল, মা আমার আজ আসছে। স্টিমার এতক্ষণ কত দূর এলো? পাতানি মেয়ের জন্য ভাত রাঁধিয়া পাথরের খোড়ায় ঢালিয়া রাখিল। দুধটুকু জাল দিয়া ক্ষীর করিল। জটাধারীকে দিয়া বাজার হইতে 1 পোয়া সন্দেশ আনাইয়া রাখিল। মনে মনে বলিল, হে মা মঙ্গলচণ্ডী, আমার মাকে আমার কোলে এনে দাও। আহা, কতদিন তাকে দেখিনি। সন্ধ্যা উত্তীর্ণ হইল। ষষ্ঠীর বাঁকা চাঁদ নির্মল আকাশে বসিয়া হাসিতে লাগিল। ধূপধুনার গন্ধে গ্রামখানি যেন উৎসবপূর্ণ। শরতের শুভ্র চন্দ্রালোকে শীতল নৈশ সমীরণ প্রবাহিত বর্ষা সলিল পুষ্ট রজনীগন্ধার সুকোমল সৌরভে জননী শারদ লক্ষ্মীর উদ্বোধনের আভাস অনুভূত হইতে লাগিল। প্রান্তরের দূরব্যাপী কাশক্ষেত্রে কাশ কুসুম রাশি বায়ু তরঙ্গে আন্দোলিত হইয়া যেন জননীকে চামর বিজন করিতে লাগিল। আলাইপুরের স্টিমার ঘাটে স্টিমারের বংশীধ্বনি হইল। নটবর কন্যার জন্য স্টিমার ঘাটে গাড়ি রাখিবার বন্দোবস্ত করিয়াছিল। কখন গাড়ির চক্র শব্দ শুনিতে পাইবে এই আশায় পাতানি একবার পথে যায়, একবার বাড়িতে আসে।
গাছের পাতাটি নড়িলে মনে করে ওই বুঝি গাড়ি আসিতেছে। প্রায় 1 ঘণ্টা পরে একটি মনুষ্যমূর্তি লাঠিতে ভর দিয়া ধীরে ধীরে দ্বারের দিকে অগ্রসর হইল। তাহার সর্বাঙ্গ কাঁপিতেছিল, পদদ্বয় যেন দেহভার বহনে অসমর্থ। পাতানি তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া জ্যোৎস্নালোকে স্বামীকে চিনিতে পারিল। ছুটিয়া গিয়া ব্যাকুল স্বরে নটবরকে জিজ্ঞাসা করিল, তুমি এলে কই? আমার হারানি কই? নটবর সে স্থানে বসিয়া পড়িল। হতাশভাবে অস্ফুট স্বরে বলিল, তাকে পাঠালে না, মাকে আনতে পারলাম না। পাতানি ধীরে ধীরে স্বামীর পদপ্রান্তে লুটাইয়া পড়িল। ব্যথিত হৃদয়ে কাতর স্বরে বলিল, মাগো, তুই আসছিস ভেবে তোর জন্য ভাত রেঁধে তোর আশাপথ চেয়ে বসে আছি। পূজার বাড়ির ঢাকের শব্দে ক্ষুদ্র গ্রামখানি প্রতিধ্বনিত করিয়া তুলিল, কিন্তু ক্ষুদ্র কুটির দ্বারে নিপতিত সেই ব্যথিত দম্পতির কর্ণে তাহা বিজয়ার শোকগাথা বহন করিয়া আনিতে লাগিল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।